নমস্কার, শুভ সন্ধ্যা। আমি বিরাক্ষী চোখ রাখছি এই মুহূর্তের খবরে। সংরক্ষণ ব্যবস্থা নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টে রবিবার হাইকোর্টের রায় খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্টের রায় দিয়েছে সংরক্ষণ সংস্কার করা হবে। যারা রাস্তায় আন্দোলন করছে তাদের কলেজে ফেরার জন্য বলেছে শীর্ষ আদালত। গত কয়েকদিন ধরে সংরক্ষণ সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। ঢাকার রাস্তায় পুলিশের সঙ্গে আন্দোলনকারী ছাত্রদের সংঘর্ষে প্রাণ গিয়েছে বহু মানুষের। বাংলাদেশের সুপ্রিম কোর্টের সংরক্ষণ ব্যবস্থা নিয়ে হাইকোর্টের রায় খারিজ করে দেওয়া হল। দেশে সংরক্ষণ ব্যবস্থার সংস্কার করা হবে, রায় দিয়েছে শীর্ষ আদালত। 2018 সালে সংরক্ষণ নিয়ে শেখ হাসিনার সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তা গত 5 জুন অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট। সে নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সরকার। সংবাদ সংস্থা AFP জানিয়েছেন, রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে হাইকোর্টের নির্দেশ। অর্থাৎ এক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় কিছুটা গিয়েছে হাসিনা সরকারের পক্ষে। তবে 2018 সালে হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছিলেন হুবহু তা বহাল রাখেনি আদালত। হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে, তবে সংরক্ষণ ব্যবস্থা পুরোপুরি বাতিল করা হয়নি। দেশে সরকারি চাকুরির ক্ষেত্রে মোট 7% সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে 5% সংরক্ষণ থাকবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য, বাকি 2% থাকবে অন্য শ্রেণীর জন্য সংরক্ষিত। 93% নিয়োগই হবে মেধার ভিত্তিতে। আন্দোলনরত ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে বলেছে আদালত। শান্তন টিভি। সোনামুড়া সীমান্তপুর দিয়ে দেশে ফিরে আসলো 162 জন পড়ুয়া। বাংলাদেশের প্রশাসন এবং বিএসএফ জওয়ানদের সহযোগিতায় তারা নিরাপদে দেশে ফিরতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। শনিবার 296 জন কোটা নিয়ে অশান্ত বাংলাদেশ থেকে নিজ ভূখণ্ড ভারতে প্রবেশ করেছে। দ্বিতীয় দিনে বিকেল 3টা পর্যন্ত বাংলাদেশের বিবির বাজার হয়ে ভারতের শ্রীমন্তপুর চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করে প্রায় 162 জন পড়ুয়া। তাদের সাথে সাধারণ মানুষও রয়েছে। পড়ুয়াদের মধ্যে বেশিরভাগই কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজের বিভিন্ন সেমিস্টারের স্টুডেন্ট। পড়ুয়াদের ভারতে প্রবেশের ক্ষেত্রে কোনো প্রকার অসুবিধা যেন না হয় সেক্ষেত্রে সীমান্তে বিএসএফ, মহকুমা প্রশাসন এবং ল্যান্ড পোর্ট অথরিটির পক্ষ থেকে টেন্ট বসিয়ে খাবারের ব্যবস্থাও করা হয়েছে। এ বিষয়ে জানান বিএসএফ সেকেন্ড ইন কমান্ড রাजेश लांगहा। आईसीटी श्रीमंतापुर से 162 स्टूडेंट्स आए हैं, जो ज़्यादातर सेंट्रल मेडिकल कॉलेज कुमिल्ला के हैं। और इन 162 जो स्टूडेंट्स हैं उसमें ज़्यादातर बच्चे जम्मू एंड कश्मीर के हैं। और बीएसएफ आपको जैसे पता है फर्स्ट लाइन ऑफ डिफेंस है, तो हमारा ये पूरी कोशिश रहती है कि हम जो बच्चे बांग्लादेश से आ रहे हैं उनकी मैक्सिमम सपोर्ट करें, असिस्टेंस प्रोवाइड करें और इनको जो है अच्छी फीलिंग दें कि वो वापस जो है भारत में सुरक्षित आ गए। तो हम इनको जो है जब भी अपने इंटरनेशनल बाउंड्री क्रॉस करते हैं उनको जो हम अच्छी तरह वेलकम करते हैं। जो इनकी रिक्वायरमेंट होती है फूड, वाटर, जूसेस एंड अदर थिंग्स वो प्रोवाइड करते हैं। अगर इनको फर्स्ट एड की रिक्वायरमेंट होती है तो वो भी प्रोवाइड करते हैं। फर्दर यहाँ से फिर इनका जो स्मूथ इमिग्रेशन करा के स्टेट एडमिनिस्ट्रेशन ने बसेस वगैरह दी हुई हैं, तो सोनामुरा से अगरतला तक इनको पहुँचाते हैं और इनको मैक्सिमम इन्फॉर्मेशन देते हैं, क्योंकि स्टेट एडमिनिस्ट्रेशन ने इनका रहने का भी इंतज़ाम अगरतला में किया है। तो हमारी तरफ से पूरी कोशिश होती है कि हम इनको मैक्सिमम जो है सपोर्ट कर सकें, इनके साथ कोऑपरेट। উল্লেখ্য, সংরক্ষণ নিয়ে বড় রায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের। সংরক্ষণ পুরোপুরি তুলে না দিলেও সংশোধন ঘটানোর পক্ষে নির্দেশ দিল আদালত। বলা হয়েছে 1971 সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পরিবারের ছেলেমেয়েরা সরকারি চাকুরিতে 5% সংরক্ষণ পাবেন, অন্যরা পাবেন 2% সংরক্ষণ। বাংলাদেশ সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে সরকারি চাকুরিতে 93% নিয়োগই হবে মেধার ভিত্তিতে। 3 মাসের মধ্যে এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে হবে বাংলাদেশ সরকারকে। শান্তন টিভি। মহিলার মৃতদেহ উদ্ধার, পুলিশের হাতে আটক স্বামী দেবা নাগাশিকা। মৃত মহিলার নাম ললিতা দেবী। ঘটনা চিত্তামারা এলাকার এক ইট ভাট্টায়। রবিবার চিত্তামারা এলাকার এক ইট ভাট্টা থেকে মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এদিন মৃতদেহটি উদ্ধার হয় পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রিজ নামে শ্রমিক শেল্টার হাউসে। মৃত মহিলার নাম ললিতা দেবী, বয়স 45, স্বামী দেবা নাগাশিয়া, বাড়ি ঝাড়খণ্ড এলাকায়। গত কিছুদিন আগে পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রিজে শ্রমিক হিসেবে কাজে নিযুক্ত হয়েছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এরপর খবর দেওয়া হয় ফরেন্সিক টিম এবং ডিসিএম কে। খবর পেয়ে ছুটে আসে ফরেন্সিক দল ও ডিসিএম। তারপর তারা তদন্ত শুরু করে। এরপর ললিতা দেবীর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় বিলোনিয়া হাসপাতাল মর্গে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রিজের ভাট্টার শ্রমিকরা কাজের জন্য ললিতা দেবীকে ডাক দেওয়ার পর কোনো সাড়া শব্দ না পেয়ে সন্দেহ হয়। এরপর ঘরে দরজা খুলে ভেতরে ঢুকতেই আটকে ওঠে এক শ্রমিক। এই শ্রমিক সহ অন্যান্য শ্রমিকেরা ছুটে এসে দেখে ললিতা দেবী বিছানায় শুয়ে আছে। শরীরে কোনো কাপড় নেই, মাথায়, নাকে, মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ঘরের মধ্যে স্বামী দেবা নাগাশিকাও নেই। সাথে সাথে খবর দেয় ভাট্টার ম্যানেজার সহ মালিককে। খবর পেয়ে ছুটে আসে ম্যানেজার। খবর দেওয়া হয় থানাতে। পুলিশ বিভিন্ন কিছু জিজ্ঞাসাবাদ করে জানতে পারে স্বামী দেবা নাগাশিকা স্ত্রী ললিতা দেবীকে হত্যা করে পালিয়েছে। বিলোনিয়া থানাধীন চিত্তা মারা পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রিতে একটা লোক মারা যায়। তো এই খবরের ভিত্তিতে আমরা ফরেন্সিক টিম, ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ আমাদের পুরো টিম ঘটনাস্থলে যায়। গিয়ে দেখতে পাই যে একটা লোক, মহিলা ললিতা দেবী, যা মৃতদেহ আমরা পাই। তো সেখানে গিয়ে আমরা খোঁজ পাই যে তার স্বামী গতকালকে রাত্রে নিজের মধ্যে ঝগড়া করে তার স্ত্রীকে হত্যা করে। তো স্বামীর নাম হচ্ছে দেবা নাগাশিয়া। তো পরবর্তী স্টেজে আমরা সে হত্যা করে পালিয়ে যায় রেল স্টেশন থেকে, বিলোনিয়া রেল স্টেশন থেকে আমরা দেবা নাগাশিয়াকে ডিটেইন করতে সক্ষম হই। বর্তমানে সে আমাদের কাস্টডিতে আছে। পুলিশ দেবা নাগাশিকার ছবি পাঠিয়ে বিভিন্ন রেল স্টেশনে দেয়। মোটর স্ট্যান্ড ও থানাতে তাকে আটকানোর জন্য অবগত করে। তাই সেই মোতাবেক পুলিশ বিলোনিয়া রেল স্টেশন চত্বর থেকে দেবা নাগাশিকাকে গ্রেফতার করে নিয়ে আসা হয় থানাতে। পুলিশ হত্যার মামলা নিয়ে রবিবার দুপুরে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে অভিযুক্ত খুনি স্বামী দেবা নাগাশিকাকে। শান্তন টিভি। গত বৃহস্পতিবার উদয়পুর টেপানিয়া সমষ্টি উন্নয়ন দপ্তর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে গিয়ে জাতীয় কংগ্রেস দলের নেতা কর্মী সহ দলের বিধায়ক সুদীপ রায় বর্মন শাসক দল আশ্রিত বিজেপির কিছু সমাজদ্রোহীদের দ্বারা আক্রান্ত হয়। ঘটনায় সারা রাজ্যে কংগ্রেস দলের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রবিবার উদয়পুর জামতলা কংগ্রেস ভবনের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সেন্ট্রাল রোড, পুরনো মোটর স্ট্যান্ড, মহাদেব দিঘির পার, নিউ টাউন রোড হয়ে থানায় এসে বিক্ষোভ দেখানো হয়। দাবি ওঠে ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তার ও শাস্তির দাবি। গোমতী জেলা কংগ্রেস দলের পক্ষ থেকে জেলা সভাপতি টিটন পাল বলেন, গত কংগ্রেস দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে শাসক দলের সমাজদ্রোহীদের দ্বারা কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন সহ বেশ কয়েকজন দলীয় কর্মীরা আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে পুলিশ নিজ থেকে মামলা নিয়ে শাসক দলের দুজনকে গ্রেপ্তার করেছে। টিটন পাল বলেছেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা সেই দিনের ঘটনায় জড়িত ছিল না। যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়, নয়তো আগামী দিনে দল আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলে জানায়। আমরা দেখলাম পঞ্চায়েত ঘোষণা হওয়ার, নির্বাচন ঘোষণা হওয়ার পর যখন মনোনয়ন তোলা এবং দাখিল করার প্রক্রিয়া যখন সারা রাজ্যে চলছে, আমরা দেখলাম ভারতীয় জনতা পার্টি যে কায়দায় লোকসভা নির্বাচনে জিতেছে, যে কায়দায় বিধানসভা নির্বাচনে জিতেছে, সেই কায়দায় প্রত্যেকটা ব্লক এলাকা সেখানে যুব মোর্চার কর্মীদের দিয়ে সেখানে ঘেরাও করে রেখেছে, যাতে বিরোধী দলের কর্মীরা মনোনয়ন তুলতে না পারে এবং জমা দিতে না পারে। গত 18 তারিখ এই উদয়পুর মহকুমার মধ্যে টেপানিয়া ব্লক, আপনার জানেন উদয়পুর থানা থেকে বেশি দূর নয়, সে টেপানিয়া ব্লকে মনোনয়ন দাখিল করার জন্য আমাদের প্রদেশ কংগ্রেসের বরিষ্ঠ নেতা, সর্বভারতীয় কংগ্রেস নেতা, সিডব্লিউসির সদস্য, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, জননেতা সুদীপ রায় বর্মন এসেছিলেন। আমরা উদয়পুর কংগ্রেস ভবন থেকে যখন প্রার্থীদের নিয়ে টেপানিয়া ব্লকের উদ্দেশ্যে যখন আমরা রওনা হই, আমরা সকাল থেকেই আশঙ্কা করেছিলাম ব্লকের মধ্যে ঢোকা যাবে না, কারণ ভারতীয় জনতা পার্টির যারা দুষ্কৃতিকারী, যারা নির্বাচনে নামে প্রহসন তৈরি করে মানুষের ভোটাধিকার হরণ করে, যারা মানুষের বাড়ি লুট করে, মানুষের বাড়িতে অগ্নিসংযোগ করে, যারা মানুষের সেখানে মাথা ফাটায়, রক্তাক্ত করে, সেই সমস্ত হারমাদরা সকাল থেকে টেপানিয়া ব্লক সেখানে ব্যারিকেড করে রেখেছে। যারা রক্তাক্ত করেছে, যারা আমাদের মাথা ফাটিয়েছে, সুদীপ রায় বর্মনের মাথা ফাটিয়েছে, কংগ্রেসের প্রার্থী প্রস্তাবকের সেখানে রক্তাক্ত করেছে, এই সমস্ত দুষ্কৃতীরা বিধায়কের সাথে থানায় অবস্থান করছেন, অথচ থানার পুলিশ তাদের বিরুদ্ধে সেখানে কোনো ব্যবস্থা নিচ্ছে না। কিভাবে ফরেস্টার কিঙ্করকে খুন করা হয়েছে তা পুলিশের উপস্থিতিতে তার টিআই প্যারেড করে দেখালো তার স্ত্রী সহ স্ত্রীর প্রেমিক। স্থানীয়রা দাবি তুলেছেন ধৃতদের ফাঁসির জন্য। ফরেস্টার কিঙ্কর দেবনাথকে হত্যার পেছনে পুলিশ ইঙ্গিত করছে তার স্ত্রীকে।
কিভাবে ফরেস্টার কিঙ্করকে খুন করা হয়েছে তা পুলিশের উপস্থিতিতে তার ডেমো করে দেখালো তার স্ত্রী সহ স্ত্রীর প্রেমিক। বনকর্মী কিঙ্কর দেবনাথের হত্যাকাণ্ডের সাথে জড়িত কিঙ্কর দেবনাথের স্ত্রী পূর্ণিমা দেবনাথ এবং তার অবৈধ প্রেমিক প্রমোটার অমিত ঘোষকে শনিবারে তেলিয়ামুড়া থানার পুলিশ যথাযথ প্রমাণের ভিত্তিতে নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে যে তথ্য উঠে এসেছিল সেই তথ্য বারবার দাবি করছে পরিকল্পিতভাবে খুন করে কিঙ্করের স্ত্রী পূর্ণিমা। সে ডেমোতে দেখায় হত্যাকাণ্ড সংঘটিত করতে এবং মৃতদেহকে অন্যত্র ফেলে দিয়ে ঘটনার মোড় অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য প্রমোটার অমিত নানাভাবে সাহায্য সহযোগিতা করেছে। সে জানিয়েছে প্রথমে পূর্ণিমা তার স্বামী কিঙ্করকে ঘুমের ওষুধ খাইয়ে প্রায় অচৈতন্য করার পর গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেছে। এর পরবর্তী সময়ে পূর্ণিমার ফোনে অমিত সেখানে গিয়ে উপস্থিত হয়। তারপর দুজনে মিলে মোটর বাইকে বসিয়ে দেহ নিয়ে গিয়ে নিকটবর্তী পুলিনপুরের জাতীয় সড়কে ফেলে দিয়ে আসে। পরে গোটা ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। আমরা দোষীদের কঠোর সাজা হোক এবং ফাঁসির ব্যবস্থা হোক। গর্হিত সামাজিক অপরাধ যে যুগ সাজসে এই হত্যাকাণ্ড, অপরাধের যাতে কোনো অবস্থাতেই ছাড় না পায়, ওর উপযুক্ত শাস্তি হচ্ছে ফাঁসি। আমরা সকলেরই দাবি যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের ফাঁসির সাজা। তার যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ডের আদেশ দিতে হয়। এরকম যাতে পুলিশ এরকম ক্রাইম আমরা জীবনে দেখিনি। এরকম ক্রাইম আমাদের গ্রামে কোনোদিন হয়নি। তেলিয়ামুড়া শুনি, আমার 49 বয়স, আপডেট অত শুনি। এরকম জঘন্য লোক আমাদের গ্রামে মহানীপুর ওনার বাড়ি ছিল, উনি এখানে এসেছিল, ফরেস্টার ছিল ওনার স্ত্রী আর ওনার লাভার মানে এক্স বয়ফ্রেন্ড, উনি ওনাকে গলা চিপে রশি দিয়ে এরপরে ঘুমের ট্যাবলেট ওনার ফাদার এনেছে, মেয়ের বাবা এনে দিয়েছে। তাদেরকে শাস্তি চাই আর ইমিডিয়েটলি একটা অ্যাকশন চাই। ধন্যবাদ। এদিকে রবিবার যখন পূর্ণিমা এবং অমিতকে ঘটনাস্থল থেকে শুরু করে মৃতদেহ যেখানে পাওয়া গিয়েছিল সেখানে নিয়ে যাওয়া হয়, তখন অগণিত মানুষ সম্মিলিতভাবে উপস্থিত থেকে গোটা ঘটনার নিন্দা জানায়। অভিযুক্তদের ফাঁসির দাবিতে সরব হয়। শান্তন টিভি। ঝুলন্ত মৃতদেহ উদ্ধার 34 বছর বয়সী বিশ্বজিৎ শর্মা নামে এক যুবকের। জানা গেছে রবিবার ভোরে নিজ দোকানে তার দেহ উদ্ধার হয়। ঘটনা উত্তর ব্রজপুর এলাকায়। তবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে পরিবারের লোকজন। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্তে নেমেছে। কালকে সন্ধ্যার সময় এখানে শনিবাজা গেছে, বাড়ির আছে। শনিবাজা পয়সাগুলো বাড়িতে গেছে। বাড়ি যাওয়ার পর মা কিছু বাচ্চা না বাচ্চা কি না পয়সাটা লেগেছে, এখন বাচ্চা গেছে। আমার ছোটো বাচ্চাদের লোকে তার দুজনে একসঙ্গে ঘুমাইছে। আমার ছোটো বাচ্চা আর আছে, আর কাছে আমার বাচ্চা বাড়িতে মানে বাড়িতে আর কি বাইরে নেওয়ার পর তখন সে বিছানা আসতো। তখন আরেকটা পরে আমার ছোটো বাচ্চা যখন ঘুমাইয়া গেছে, এরপরে সকালবেলা বলি প্রায় সময় দোকান খুলে যায় 4টার সময়। কি দোকান ছিল? চার দোকান গ্রামের বাজে আমার দোকান খোলা যায়, তারা দিয়ে তারা বলি তারা খোলা। তখন তারা দরজা ডাকাত দেবো, তখন দরজাটা খুঁজে খোলা দিয়েছে। এই অবস্থা বলিয়ে সিধা এলাকা আছে। তখন আমরা দুই ভাই আছি, দুই ভাই বেরিয়ে দেখলাম এখন এই ঘরের সামনে ভিতরে ঢিলা দিচ্ছে গামছা দিয়ে। কি কারণে হতে পারে এরকম? আমরা কোনো সমস্যা দেখতেছি না। বিকেলবেলা 5টা 7টার দিকে আমাদেরকে ভালো কথা কথা গেলাম, খাবার অনেক সম্ভব কথা এমনি কোনো কি নাম? শর্মা। কতই বয়স? গোপন খবরের ভিত্তিতে পুলিশ এক ড্রাগস বিক্রেতাকে জালে তুলল পূর্ব আগরতলা থানার পুলিশ। অভিযুক্ত ড্রাগস বিক্রেতার নাম নাহিদ মিয়া। সে দীর্ঘদিন ধরে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে স্কুটি দিয়ে ড্রাগস বিক্রি করে বলে পুলিশের কাছে খবর ছিল। শনিবার সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে তাকে আটক করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। তার কাছ থেকে প্রায় 3 লক্ষাধিক টাকার ড্রাগস উদ্ধার করেছে পুলিশ। তাকে আদালতে তোলা হবে বলে জানায় পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি। তিনি আরো
জানান, অভিযুক্ত নাহিদ মিয়া শনিবার সন্ধ্যায় কলেজ টিলা এবং জগহরেমোড়া এলাকায় ড্রাগস বিক্রি করতে বের হয়েছিল, কিন্তু তাকে পুলিশ জালে তুলতে সফল হয়েছে। তার সাথে জড়িত রয়েছে আমতলী এবং ফুলতলী এলাকার কিছু যুবক। তাদের এই গ্যাং এর প্রধান হলো নাহিদ। তার বাড়ি জগহরেমোড়া এলাকায়। পুলিশ তদন্তের স্বার্থে বাকিদের নাম সামনে আনেনি, তবে বাকি ড্রাগস বিক্রেতাদের সহসায় জালে তুলতে সফল হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। কালকে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে কলেস্টিলিয়া এবং আপনার জগহরিমোড়া এরিয়ার দিকে আপনার স্কুটি দিয়ে ঘুরে ঘুরে ড্রাগ সাপ্লাই করছে, একটা গ্যাং আছে ইনভলভ এখানে। তো এই খবরের পরিপ্রেক্ষিতে আমরা এসডিপিও সদর শ্রী দেবপ্রসাদ রয়ের নেতৃত্বে আমরা একটা টিম গঠন করে আমাদের ইন্সপেক্টর বিকাশ দেববর্মা এবং সাব ইন্সপেক্টর শুভেন্দু দাস, ইন্সপেক্টর সঞ্জয় দাস এবং সাব ইন্সপেক্টর কৃষ্ণধর দেবনাথের নেতৃত্বে আমরা টিম গঠন করে আমরা এই সমস্ত গ্যাংটাকে ধরার জন্য একটা প্ল্যান করি এবং এই অ্যাকর্ডিংলি আমরা সেই গ্যাংয়ের যে মেইন কিংপিন নাহিদ মিয়া তাকে আমরা ধরতে সক্ষম হই কলেজের এরিয়া থেকে। তারপর পরবর্তী সময় তার কাছ থেকে আমরা হিরোইনের 3টি সব কেস আমরা বরবাদ করি। লেম্বুছড়া বাজারে দুর্ঘটনার মামলায় অভিযুক্ত গাড়ি চালক অনুপ দেবনাথকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার দুপুরে লেম্বুছড়া ফাঁড়ি থানার অন্তর্গত কোবরা পাড়ার বাসিন্দা নাগর দেববর্মার রাস্তা পারাপারের সময় বোলেরো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরবর্তী সময়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা পথ অবরোধে বসে। তারা অবরোধ করে লেম্বুছড়া ফাঁড়ি থানার অন্তর্গত 108 নম্বর জাতীয় সড়কে লেম্বুছড়া ফাঁড়ি থানা সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের পদস্থ আধিকারিকও। তারা আশ্বস্ত করেন গাড়ি চালককে গ্রেপ্তার করা হবে। তারপর একটি মামলা নিয়ে তদন্তে নেমে পুলিশ অনুপ দেবনাথকে গ্রেপ্তার করেছে। অপরদিকে এক মারপিটকে কেন্দ্র করে শনিবার মৃত্যু আইচুক দেববর্মা নামে এক যুবকের। ঘটনা লেম্বুছড়ার জয়রাম মুদি পাড়ায়। আইচুক দেববর্মার বয়স 18। শুক্রবার রাতে সে খাটছি মেলা থেকে ফেরার পথে বোজ্জং নগরের গ্যাস বটলিং সেন্টারের সামনে কিছু যুবক তাকে আটক করে বেধড়কভাবে মারধর করে। এতে সে আহত হয়। পরে রাতের বেলায় সে বাড়িতে ফিরে যায়। শনিবার সকালে নিজ বাড়ির বিছানায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এই ঘটনার সাথে জড়িত দুজনকে সন্দেহজনক আটক করা হয়েছে। এটা জাতীয় সড়কে এটা এতদিন তো ছিল একটা ছোটো রাস্তা ছিল, মানে স্টেট রুট ছিল, এখন হাইওয়ে হওয়াতে এবং রিসেন্টলি জাতীয় সড়ক হওয়াতে যানবাহনের সংখ্যা এদিকে বেড়ে গেছে। আগে এতটা এদিকে ছিল না। মেইন যে জাতীয় সড়ক ছিল আমাদের আসাম আগরতলা রোড, ওটার বেশি ইউজ হতো। এখন শর্টকাটের জন্য এটার উপরে এখন এই যে বিকল্প জাতীয় সড়ক, সেটার উপরে প্রচুর যানবাহন প্রতিদিন এখন চলাচল করছে। তো আমরা যারা এখানে মোহনপুর পুলিশ সাব ডিভিশনের পক্ষ থেকে আমরা নিরন্তর চেষ্টা করছি যে যাতে যতটুকু সম্ভব আমরা এটাকে কন্ট্রোল করে রাখা যায়। আমরা জনসাধারণের সাহায্য সহযোগিতাও চাচ্ছি। ওনারাও যখন এই রোডে যান চলাচল করবেন, ওনাদের যানবাহন নিয়ে চলাচল করবেন, প্রপারলি হেলমেট ইউজ করা, যানের গতিবেগ নিয়ন্ত্রণে চালানো, এগুলোই রবিবার দিনটা ছিল 21শে জুলাই। 1993 সালের 21শে জুলাই পশ্চিমবঙ্গের বুকে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে পুলিশের গুলিতে 13 জন তরতাজা যুবক শহীদের মৃত্যুবরণ করেছিলেন। পরবর্তীকালে মমতা ব্যানার্জির নেতৃত্বে প্রতি বছর 21শে জুলাই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে আসছে। আজকের এই দিন সম্পর্কে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার সামাজিক মাধ্যমে লিখেন, 21শে জুলাই বাংলার ইতিহাসে রক্ত ছড়া একদিন। অত্যাচারী সিপিআইএমের নির্দেশে সেদিন চলে গিয়েছিল তরতাজা 13টি প্রাণ। তিনিও হারিয়েছিলেন তার 13 জন সহযোদ্ধাকে। তাই 21শে জুলাই তাঁর কাছে একটা আবেগ। আজকে পশ্চিমবঙ্গে ব্রিগেডে হচ্ছে বিশাল সমাবেশ। সেই সমাবেশে অখিলেশ যাদবের উপস্থিত থাকার কথা রয়েছে। আজকের এই শহীদ দিবসকে সামনে রেখে রাজ্য তৃণমূল দিনটি যথাযথ মর্যাদায় পালন করে চিত্তরঞ্জন স্থিত তৃণমূল ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শহীদদের স্মৃতির প্রতি পুষ্পার্ঘ্য করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্য তৃণমূল নেতৃত্ব। বনমালীপুর যুব মোর্চা কার্যকর্তাদের হাতে আটক 2 নেশা কারবারি। ঘটনার বিবরণে জানা যায়, আড়ালিয়া ব্রিজ সংলগ্ন সব্যসাচী ক্লাব এলাকায়
দুই যুবক টমটম করে ব্রাউন সুগারের কোটা কেনা বেচা করছিল, আর সেই সময়ই যুব মোর্চার কার্যকর্তাদের নজরে পড়ে নেশার সামগ্রী কেনা বেচার সেই দৃশ্যটি। তখন তারা এদেরকে আটক করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে কিছু নেশা সামগ্রীর কোটা উদ্ধার করা হয়। পরে কলেজ টিলা টাউন আউটপোস্টে খবর দেওয়া হয়। পুলিশ তাদেরকে আটক করে কলেজ টিলা টাউন ফাঁড়ি থানায় নিয়ে যায়। সুশাসনের রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর থেকে বঞ্চিত গৃহবধূ রুমিলা রিয়াং। চরিলাম আটি ব্লকের অন্তর্গত রংমালা ভিলেজের পূর্ব তুরন্তপাড়া এলাকার বাসিন্দা রুমিলা রিয়াং। স্বামীর নাম বিনোদ দেববর্মা। পরিবারটির নুন আনতে পান্তা ফুরোয়। বিনোদ দেববর্মা অন্যের রাবার বাগানে চেপারি কাজ করে। স্ত্রী এবং এক সন্তানকে নিয়ে ভগ্নদশায় থেকে একটি মাটির ঘরে কোনো ক্রমে দিন যাপন করছে। কিছুদিন পূর্বে ঝড় বৃষ্টির ফলে মাটির ঘরটির একাংশ ভেঙে গেছে। এই অর্ধভগ্ন ঘরটিতে বর্তমানে দিন যাপন করছে পরিবারটি। এই হতদরিদ্র পরিবারটি একটি সরকারি ঘরের জন্য বহুবার রংমালা ভিলেজে সহ স্থানীয় শাসক দলীয় নেতাদের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। হতদরিদ্র বিনোদ দেববর্মার কপালে জোটেনি সরকারি ঘর। গৃহবধূ রুমিলা রিয়াং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় তাদের কপালে জুটেনি একটি সরকারি ঘর। সে একটি সরকারি ঘরের দাবি জানায়। ঘর পাইছেন না? কি বৃষ্টিতে কি ভেঙে গেছে ঘরটা? কবে ভাঙছে? আপনারা ঘর দিছে না? আপনার নাম কি? আপনার স্বামীর নাম? এই জায়গাটার নাম কি? রংমালা ভিলেজ, তুরন্তপাড়া। ঘরের লেগে আপনারা বহুবার গেছেন, দিছে না? এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।